প্রকারভেদ আমরা দেখবো যে আমাদের কিছু নৈতিক আইন আছে। মানে নৈতিক আইন মানে হচ্ছে এই আমাদের বিভিন্ন বিভিন্ন ধরনের নীতিবাক্য আর কি। হ্যাঁ, সদা সত্য কথা বলো, সুন্দর ব্যবহার করো, অন্যরূপ ব্যবহার করো, এগুলি এক ধরনের আইন, এগুলো বলো নৈতিক আইন। এরপর আছে প্রাকৃতিক আইন, সূর্য চন্দ্র, সূর্য ওঠে ডুবে, দিন হয় রাত হয়, শীতকাল গরম হয়, এগুলি একটা ন্যাচারাল ব্যাপার আছে। তারপর একটা প্রচলিত আইন, আমাদের যে রেওয়াজ, আমাদের রেওয়াজ কীরকম? আমাদের রেওয়াজ হচ্ছে ধরেন আমরা যখন মুখোমুখি বসে রয়েছি, আগে চীনদেশের নিয়ম কী ছিল? স্টুডেন্ট উল্টা দিকে বসবো, স্যারের মুখোমুখি বসলে বেয়াদবি, সব স্টুডেন্ট সব ঘুরে বসবো। চীনদেশের নিয়ম ছিল এইটা। চীনদেশের স্যারের মুখোমুখি বসার নিয়ম নেই। ওই আমলে স্যারে হয়, স্যারের দিকে তাকায় বসা যাবে না। এটা চীনের নিয়ম ছিল। এই 300 বছর আগেও পড়াশোনা চীনে এইভাবে চলত। চীনও ছিল। চীন জাপানও তো তখন তো চীন বললে আলাদা রাষ্ট্র না, এটা তো চীন রাজ্য বিশাল। এরপর হচ্ছে সাংবিধানিক আইন একটা আছে, একটা দেশ কীভাবে চলবে সেটা। তারপর হচ্ছে প্রথাগত কিছু আইন আছে। প্রথাগত আইন মানে কি? যেটা প্রথা, যেটা প্রথা বা রেওয়াজ। এরপর হচ্ছে সাধারণ আইন। সাধারণ আইন মানে হচ্ছে আমাদের যে আইনগুলি আছে, দণ্ডবিধি, চুক্তি আইন, টর্ট আইন, ট্রাস্ট আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, শ্রম আইন, আদর্শ আইন, এগুলো জেনারেল ল, সাধারণ আইন। এটি এক ধরনের আইন। এরপর ইকুইটি নেবর আইন। এবার সেনাবাহিনীদের জন্য মার্শাল ল একটা আছে। প্রশাসনিক আইন, প্রশাসন কীভাবে চলবে, মানে না এগুলি মৌলিক আলাদা তো আর বলে না, এগুলো জাস্ট একটা আইনগুলির একটা আইনের মধ্যে হচ্ছে আইনগুলিকে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা হয়েছে। আমরা তো স্যার জুরিসপ্রুডেন্সে পড়তেছি যে মানে মৌলিক আইনগুলো নিয়ে, তাহলে সেই ক্ষেত্রে প্রকারভেদে কি মৌলিক আইন আসবে না ওভারঅল সবগুলোই আসবে? এই ওভারঅল আমরা যে আলোচনাগুলি করব এটার মধ্যে আমরা আইনের শ্রেণীবিভাগ, আইন বিজ্ঞানের জানা নলেজের একটা অংশ, ওগুলি যে জানবো, এগুলির মধ্যে আইনটা কী আছে এটা জানবো। এবার হচ্ছে প্রশাসনিক আইন মানে হচ্ছে এই যে একবারে ছোটো ম্যাজিস্ট্রেট আস্তে আস্তে কী করে ডিসি হয়, ডিসি থেকে আসে। অনেক দিকে ঢুকে যান কারোর সাথে। এগুলি হচ্ছে একটা বিষয়, যেগুলির ক্ষেত্রে একটা মৌলিক রূপরেখা আমরা দেখতে পাবো যে আইন। এবার সৈনিকদের আইন, সৈনিকদের বেতন, পদোন্নতি, যে সুযোগ সুবিধা আছে এগুলি কীভাবে হবে, এগুলি বিভিন্ন ধরনের আইন। এবার যে আন্তর্জাতিক আইন, কোন রাষ্ট্রের সাথে কীভাবে চলবে, বিভিন্ন রাষ্ট্রগুলির মধ্যে চুক্তি হচ্ছে, যেমন সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান, তুরস্কে একটা চুক্তি হয়েছে, ইন্টারন্যাশনাল ট্রিটি হয়েছে একটা, মক্কা প্রতিরক্ষা চুক্তি। তাহলে এগুলো আন্তর্জাতিক আইন। সামরিক আইন হচ্ছে এই যে সেনাবাহিনী সামরিক জরুরি অবস্থা জারি করে, যেটা সামরিক আইন। আর সৈনিক আইন হচ্ছে সৈনিক থেকে কী করে আস্তে আস্তে মেজর হবে, এরপর কর্নেল হবে, এরপর ব্রিগেডিয়ার হবে, এগুলো আইন আছে। এই র্যাঙ্ক, কমিশনার র্যাঙ্ক আছে, এই র্যাঙ্কে আস্তে আস্তে ডেভেলপ হবে। হ্যাঁ, জাস্ট এইরকম এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আইনের প্রকারভেদ। আমরা দেখলাম বিভিন্ন ধরনের আইনের প্রকারভেদ। হ্যাঁ, এগুলি আমরা পড়লেই দেখবো এগুলো হচ্ছে কমন করতে। আরেকটা হচ্ছে এইগুলি মোটামুটি আইন বিজ্ঞান আমরা দেখব। আইনের উৎসকে আমরা দাগিয়েছিলাম। আইনের উৎস মানে হচ্ছে এই বাংলা কথা হচ্ছে উৎস মানে সোর্স। যেমন ঝর্ণার একটা উৎস আছে, ঝর্ণা থেকে পানি পড়তেছে, পাহাড় থেকে পড়বে, উৎপত্তি। হ্যাঁ, তাহলে আইনের এইরকম উৎপত্তি আছে, অর্থাৎ মানুষের যে আইনগত মর্যাদা লাভ করে, যার দ্বারা মানুষের আচরণবিধিগুলি আইনের মর্যাদা লাভ করে, মানে যে মানুষের বিভিন্ন আচরণগুলির উপর আইন হয়। মানুষ টাটকা মাছ ধরে, এটা ঠেকানোর জন্য একটা আইন লাগে। মানুষ মাদক বিক্রি করে, এটা ঠেকানোর জন্য আইন লাগে। আচরণবিধি নিয়ন্ত্রণ করার জন্য যেই রুট লেভেল থেকে অপরাধগুলি ঘটে, ওই জায়গাগুলিকে রোধ করা এবং সঠিক নিয়ম দেওয়া, এগুলি হচ্ছে আইনের উৎস, মানে যেখান থেকে আইন জন্মায়। এখন এইটাকে আবার দুইটা ভাগে ভাগ করছে। একটাকে বলা হচ্ছে ফর্মালিটিক্যাল, একটা হলো ফর্মালিটি আইন, একটা হলো আনুষ্ঠানিক উৎস, আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক উৎস। হ্যাঁ, ওই জিনিসটার ভিতরে ওটা হলো বস্তুগত উৎস, ওগুলো একটা আইনগত। আইনের আনুষ্ঠানিক উৎস হলো আইনের কোনো বিধি দ্বারা যদি বৈধতা লাভ করে তাকে বলে আনুষ্ঠানিক উৎস। আইনের কোনো বৈধতা দ্বারা, আইনের কোনো নিয়ম নীতি দ্বারা যদি কোনো বৈধতা লাভ করে, আইন যদি কোনো জিনিসকে বৈধ বলে মনে করে, যে আইনের মধ্যে করছে এটা বৈধ, তাহলে এটাকে বলে হচ্ছে আইনগত আনুষ্ঠানিক উৎস। আইনটার জন্মই হয় আইনের মাধ্যমে।
আইনের একটা ফর্মালিটি আছে, কোনো আইন রাষ্ট্রপতির সিগনেচার ছাড়া কোনো আইন হবে না বাংলাদেশে। যে যেখান থেকে আইন পাস করুক লাস্টে রাষ্ট্রপতিকে দিয়ে অ্যাপ্রুভ করে। কারণ প্রশ্ন সিটি কর্পোরেশন কোন দিকে রাস্তা ঠিক করবে এগুলো এটা রাষ্ট্রপতির কাছে যায় না, কিন্তু সিটি কর্পোরেশন কখন ইলেকশন হবে এগুলো রাষ্ট্রপতির প্রজ্ঞাপন দিয়ে হইতে হবে, মন্ত্রণালয় থেকে এটা প্রজ্ঞাপন হয়ে রাষ্ট্রপতির মাধ্যমে এটা যাবে। তাহলে এটা হচ্ছে আইনগত আনুষ্ঠানিক উৎস, ফর্মালিটি যেতে হবে। আমরা ক্লিয়ারলি জানি যে একটা বিস্কুট আনাম খাওয়া যায় না, আনাম মানে পরিপূর্ণ বিস্কুট একবারে খাওয়া যায় না, কিন্তু কারো ভাঙ্গা বিস্কুট দিলে তো মাইন্ড করবে। কিন্তু যদি বলেন আপনি কি পুরো বিস্কুটটা একবার আগ করে মুখে ঢুকে দিতে পারবেন, না পারতাম না, তাই বলে কি ভাঙ্গা দিবেন না আপনি ভাঙ্গা বিস্কুট? হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে আপনি আমি কিন্তু পুরো বিস্কুটটা একবারে খেতে পারবো না, কারণ আমাদের মুখ এটা কভার করবে না, এত বড় বিস্কুট, এত বড় টোস্ট বিস্কুটটা মুখে ঢুকবে না, আমি দিন শেষে ভাঙিয়েই খাবো। কিন্তু ফর্মালিটি কি বলে, বিস্কুটটা একটু সুন্দরভাবে না ভাঙ্গা অবস্থায় দেওয়া। আইন ওই রকম একটা বদ্ধতার নিয়ম আছে, ফর্মালিটির উপর এটা রান করে। এটা হচ্ছে আইনের ফর্মালিটির উৎস থেকে কেন হচ্ছে আনুষ্ঠানিক উৎস, আর একটা হলো বস্তুগত উৎস। বস্তু মানে হচ্ছে অন্যান্য যেই সে দিক থেকে আইনগুলি জন্ম হয়, যেমন প্রথার মাধ্যমে সে পরিবর্তন হচ্ছে। প্রয়োজনে ব্যাগ আগে পরে রেখে দেন, ব্যাগ যেখানে খাতায় জায়গা পাবেন আপনার ব্যাগটাকে রেখে দেবেন, ব্যাগ প্রয়োজনে সামনে টামনে রেখে দিয়ে প্রত্যেকটা ছোটো ব্যক্তি দুজন বসতে পারবেন। তাহলে একটা হচ্ছে দরজা কি লাগানো না খোলা? হ্যাঁ, এতটুকু পর্যন্ত পড়েন। পরের পৃষ্ঠা আমরা চলে যাব আইনগত উৎস আর ঐতিহাসিক উৎস, যে আমরা একটু আগে দেখলাম না। আইনগত উৎস পার্থক্যটা আমরা পড়বো না, আমরা যখন পরের পৃষ্ঠাটা পড়বো ঐতিহাসিক উৎসের মধ্যে পার্থক্য। তাহলে আইনগত উৎস মানে যেটা সরাসরি আইনের মাধ্যমে জন্মগ্রহণ করছে, আর ঐতিহাসিক উৎস মানে যেটা ইতিহাসের আলোকে দেখতেছে, যে ইতিহাস আস্তে 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 একটা আইন ছিল, আস্তে 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 আইন হতে 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 এরকম করে আসে। যেমন ইংরেজ আইসা বললো যে মুসলমানদের এই চুরি করলে হাত কেটে ফেলে, এই নিয়মটা ভালো না, তা আমরা কী করবো, হাত পোড়াই দিব। চোর বলে এটা তো আরেকজন তো হয়ে গেল, কাইটে ফেললো তো কাইটে ফেলতো, এটা তো আবার পুরাই হাত রাখবো ঠিকই, কিন্তু হাত পোড়ায় আঙুলগুলি রাখবে, আঙুল মানে পুড়ে গেলে কিন্তু হাতের কাজ না করে এমন বানাই দিব। কারণ আমরা আঙুল আমরা হাত কাটার মতন বড় না, তবে হাত অকেজ করে দিই। চোরের বলতে দিন শেষে আমার তাই হইলো, ওই হ্যাঁ কষ্ট বেশি হলে ভিন্ন কথা। ওই সময় গাঁজা খাওয়াইনি, চোরে অজ্ঞান করে নিয়ে আগুনে পোড়াই দেবে, এটা আলাদা কথা। ইংরেজি ওগুলি করতো আর কি, যেটা তো অনেক কথা কেটে ফেললো কি আরাম লাগবে নাকি, তাই তো। ওইটাই ওরা বলে যে না না আমরা মুসলমান ধর্মের মতন কাটাকাটিতে বিশ্বাসী না, আমরা একটা পোড়াই দিই, কিন্তু হাত শরীরের সাথে থাকবে, পোড়া অবস্থায় থাকবে, এতে দেখতে ঠিক দেখা যাবে, অঙ্গহানি দেখা যাবে না, কিন্তু অকেজ। তাহলে আইনগত এগুলো হিস্টোরিক্যাল ব্যাপার, আইন পরবর্তীতে ডেভেলপ করছে, পরবর্তী ইংরেজরা চলে যাওয়ার পর আবার এই জায়গা থেকে সরে আসছে। আইনগত উৎস আদালত স্বীকার করে, ঐতিহাসিক উৎস আদালত স্বীকার করে না, কারণ এগুলো ইতিহাসের আলোকে আসছে। আগে মুসলমান শাসন আমল, এরপর ইংরেজদের শাসন আমল, মুসলমানদের আগে হিন্দুদের শাসন আমল, এর আগে বৌদ্ধদের শাসন আমল, এগুলো চাইনিজ হিস্ট্রি আমাদের সাবজেক্ট ছিল আগে। লিগেল হিস্ট্রি, লিগেল সিস্টেম অফ বাংলাদেশ, এটা লতে নাই, কিন্তু যারা প্রাইভেট ইন্ডাস্ট্রিতে পাশাপাশি আমি যেহেতু পড়ছি, আমাদের সব পড়তে হয়েছে লিগেল হিস্ট্রি, লিগেল সিস্টেম, আইনটার ইতিহাসটাই কীভাবে। এরপর হচ্ছে আইনগত উৎস আদালত থেকে প্রয়োগ করা যায়, ঐতিহাসিক উৎস আদালতে আপনি দাবি করতে পারবেন না। মানে আপনার চোরের মামলা আদালতকে বলতে পারবেন না স্যার ইতিহাসে যেহেতু চোরের হাত পোড়ায় দেয়, আমার আসামি যদি দোষী প্রমাণিত হয় স্যার দয়া করে হাত পোড়ানো আদেশ দিবেন, জেল দিবেন, হাত কাটতেও বলবেন না, এটা বলা যাবে না। ঐতিহাসিক ইতিহাস আছে, ইতিহাসকে বাস্তবায়নযোগ্য এখন বলা যাবে না যদি না আইন এটা মানে। 3, আইনের উৎস হইল ঐতিহাসিক উৎস, কিন্তু ঐতিহাসিক উৎস আইনের উৎস না। মানে আইন তো ইতিহাস দেখবে, আইন ইতিহাস ঘাটাঘাটি করবে, কিন্তু ইতিহাসের উপর ভিত্তি করে আইন হবে না। হ্যাঁ, এটা মেন সোর্স দেবে না, আইন ইতিহাসকে দেখবে যে কীভাবে একটা আইন ছিল, যুগে যুগে আইনগুলো চেঞ্জ হয়েছে।
কিছুই হয়েছে। যেমন ডাকাতি রোধ করার জন্য ইংরেজ আইন করছিল, যদি কেউ ডাকাতি করে ওই গ্রামের লোকদেরকে অ্যারেস্ট করা হবে। এটা শুনে গ্রামের লোকরা চিন্তা করে গেছে যে আমাদের গ্রামে কোনো ডাকাত রাখা যাবে না, কারণ কোনো গ্রামে ডাকাত ধরা পড়লে ওই গ্রামের লোকদেরও সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে। মানে তোমার সামাজিকভাবে সমস্ত ডাকাতকে বয়কট করো, কিন্তু তোমরা হইবে। এরপর ইংরেজ আরও এক ধাপ আইন চেঞ্জ করে বললো, যাই ডাকাতি করবো এর স্ত্রী এবং বাচ্চারা সরকারের দাসবিল্লা গণ্য হইব, সে সরকারি বেতন ছাড়া কাজ করবো তারা। ডাকাতদের থামানোর জন্য এদের বউ বাচ্চাদের সরকারি করে ফেলবো, গভর্নমেন্ট স্টাফ বানায় ফেলবো বিনা বেতন। দাস মানে তো দাস, গভর্নমেন্ট স্লেভ। ডাকাতি করবি তো বউ বাচ্চা বন্ধু আমাদের সরকারি পোশাকারে নিয়ে নিবি, বেতন পাবি না। মানে ডাকাতিকে রোধ করার জন্য যেখানে যেখানে চাপ দেওয়া দরকার, এটা হচ্ছে ইতিহাস, ওই জায়গায় প্রয়োগ করছে যা যা করা লাগবে। আইনগত উৎস আদালতে কোনো ব্যক্তি অধিকার হিসেবে দাবি করতে পারে, কিন্তু ঐতিহাসিক উৎস অধিকার হিসেবে আপনি দাবি করতে পারবেন না। ঘুরে ফিরে কথা হচ্ছে এই আইনে ঐতিহাসিক উৎস। তাহলে আগে সোর্সটা আমরা বুঝবো, জানি একটা আইন একটা বিভিন্ন সোর্স থেকে আসছে, একটা আইনগতভাবে আসছে, আর একটা হচ্ছে বিভিন্ন প্রথা, নজির টজির। নজির মানে আদালতে ডিসিশন এগুলি দিয়ে আসছে। হিস্টোরিক্যাল বিষয়গুলি খুব একটা অ্যাপ্রুভেল না আইনে, কিন্তু আইনগত বিষয়টা অলওয়েজ অ্যাপ্রুভেল। আইনটা অলওয়েজ অ্যাপ্রুভেল হিসেবে ট্রিট করা যাবে। এটা আইনগত উৎস আর তথ্যগত উৎসের মধ্যে আমরা পার্থক্য দেখলাম।